শতাব্দী তার স্বামী প্রীতম, শাশুড়িমা নীলিমা দেবী এবং শ্বশুরমশাই দীপক বাবুর সাথে বাস করে। নীলিমা দেবী অত্যন্ত মডার্ন প্রকৃতি। সে সবসময় ওয়ান পিস পরতে পছন্দ করে, বড় বড় পাবে গিয়ে পার্টি করে থাকে, নিজের বান্ধবীদের সাথে পার্টি করে শপিং করতে যায়, কিন্তু তার সংসারের প্রতি কোনো মন নেই। সবসময় তার বৌমাই সংসারের খেয়াল রাখে। একদিন শতাব্দীদের বাড়ির পাশে এক পরিবার বাড়ি কিনে সেখানে থাকতে আসে, কিন্তু সেই পরিবার একেবারে অন্য ধরনের। মা, আপনি কিন্তু আর এরকম ছোট ছোট জামা কাপড় পরে পাড়া দিয়ে ঘোরাঘুরি করবেন না, কারণ আমাদের বাড়ির পাশে প্রতিবেশী এসেছে, ওরা অনেক ভদ্র ধরনের। বিমলা কাকিমাকে দেখেছেন? সবসময় কি সুন্দর শাড়ি পরে থাকে, দেখতেও ভালো লাগে। তাই এবার আপনিও একটু শাড়ি পরা অভ্যাস করুন। এই, তুমি কিন্তু আমাকে বেশি জ্ঞান দিও না, আমি যেমন তেমন থাকবো। নতুন প্রতিবেশী, আবার ভদ্র প্রতিবেশী এসেছে বলে আমি নিজের মডার্ন স্বভাব চেঞ্জ করতে পারবো না। এই বলে নীলিমা দেবী হিল পরে পাড়ায় বেরিয়ে যায়। এমন সময় বিপাশা দেবীর সঙ্গে তার দেখা হয়। বিপাশা দেবী এবং তার স্বামী রতন বাবুই হলো তাদের নতুন প্রতিবেশী। প্রথম দেখাতেই রতন বাবু নীলিমা দেবীকে পছন্দ করে ফেলে। আপনি তো আমাদের বাড়ির পাশের প্রতিবেশী, তাই না? সত্যিই পাড়ায় আপনার সুনাম অনেক শুনেছি। আপনি খুব মডার্ন, আর আপনাকে দেখলেই বোঝা যায় আপনার জামা কাপড়ের চয়েস আছে। দারুণ দারুণ। ঠিক আছে, এখন চুপ করো, বাড়ি চলো। তুমি বাড়িতে গিয়ে আমাকে রান্না করতে হবে, অনেক কাজ আছে। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনার বউয়ের সামনে আমার এরকম প্রশংসা করবেন না। আপনার বউয়ের মনে হয় হিংসা হচ্ছে। আসলে আপনার বউ তো খুব সেকেলে ধরনের, সবসময় শাড়ি পরে ঘুরে বেড়ায়, পুরানো মেন্টালিটি। তাই মনে হয় আমার সুনাম সহ্য করতে পারছে না। এমন কথা শুনে বিমলা দেবী খুবই রেগে যায়। তাই সে তখনই তার স্বামীকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর সে রতন বাবুকে ভালো মতো কথা শোনায়, কিন্তু তবুও রতন বাবু নীলিমা দেবীর থেকে মন ঘোরাতে পারে না, যার ফলে বিমলা দেবীর মনে একটু হিংসা হয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। রতন বাবু সারাদিন এখন বারান্দায় পড়ে থাকে, কারণ সে বারান্দা থেকে উকি দিয়ে নীলিমা দেবীকে দেখতে পায়। একদিন বিমলা দেবী বাড়িতে মাটন বিরিয়ানি রান্না করে, তখন আমাদের পাশের বাড়ির ওই নীলিমার বৌমাটা খুব ভালো, মাঝে মাঝে আমার সাথে এসে গল্প করে, যাই ওকে একটু বিরিয়ানি দিয়ে আসি। বিমলা দেবী শতাব্দীর জন্য গরম গরম বিরিয়ানি এবং মাটন কষা নিয়ে যায়। তখন সবেমাত্র নীলিমা দেবী ছোট ওয়ান পিস একটা জামা পরে পার্টিতে যাওয়ার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে। এদিকে বিমলা দেবীকে দেখে শতাব্দী খুবই খুশি হয়ে বলে, আসুন কাকিমা আসুন, আমি তোমার জন্য বিরিয়ানি আর মাংস নিয়ে এসেছি, তুমি তোমার পরিবারের সাথে মিলে খেয়ে নিও। উফ বাবা, সকাল সকাল চলে এসেছে, এরকম অদ্ভুত মেয়ে মানুষ দেখলে একদম ভালো লাগে না। আর বৌমা, তুমি পারো বটে, তোমার শাশুড়ি মা এত মডার্ন, তবুও তোমার সাথে অত বন্ধুত্বের কি আছে? তোমাকে কতবার বলেছি তুমি আমার মতো মডার্ন হয়ে থাকো, কিন্তু নয়, তোমার তো এরকম ধরনের মহিলাই পছন্দ, যার বর কিনা আমাকে লাইন মারে। মা, প্রতিবেশীর সামনে এসব কি বলছেন? উনি যথেষ্ট ভালো মহিলা, আর সবাই যে আপনার মতো হবে তার তো কোনো মানে নেই। আমাকে এরকম করে অপমান করার সাহস কিন্তু আপনার নেই। আপনি আমার নামে উল্টোপাল্টা কথা বলতে পারেন না। আর আপনাকে কে বলেছে আমার বর আপনাকে লাইন মারে? আমি বলছি না, গোটা পাড়া জানি যে আপনার বর আমাকে লাইন মারে। এই যে আমি এখন পার্টি করতে যাব, দেখবেন আপনার বর বাড়ির বাইরে সেজেগুজে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ আমি তো আপনার বরের সাথেই পার্টি করতে যাচ্ছি। এমন কথা শুনে বিমলা দেবীর খুবই খারাপ লাগে। অন্যদিকে নীলিমা দেবী বাইরে বেরিয়ে যায়, আর সে দেখে যে সত্যি রতন বাবু সেখানে তৈরি হয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আর আপনার বেরোনোর এখন সময় হলো। তাড়াতাড়ি চলুন, আমাদের তো পার্টি করতে যেতে হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমার জন্য অপেক্ষা করছেন, আমি খুব খুশি হয়েছি। নীলিমা দেবী এই কথা বলে রতনবাবুর গাড়িতে উঠে পড়ে, কিন্তু বিমলা দেবী এবং শতাব্দী যখন সেই বিষয়টা দেখে তখন তাদের দুজনেরই খুব খারাপ লাগে। বিমলা দেবী কিছুতেই মেনে নিতে পারে না যে তার বর প্রতিবেশীর সাথে পার্টি করতে যাচ্ছে। তোমার কি ব্যাপার বলো তো? তোমাকে সকাল থেকে আমি বলছি তুমি অফিস যাচ্ছ না কেন? এখন তুমি ওনার সাথে পার্টি করতে যাচ্ছ? পাড়ার লোকেরা কি বলবে তুমি জানো? নতুন এই পাড়ায় আমরা থাকতে এসেছি, তোমার জন্য দেখছি মান সম্মান সব ডুবে যাবে।
উনি আমার বন্ধু হতে পারেন না? উনি আজকে পার্টি করতে যাবেন, কিন্তু ওনার বাড়ির গাড়ি খারাপ হয়ে গেছে। তাই আমি যখন সকালবেলা বাজারে যাচ্ছিলাম তখন। দেখুন না রতন বাবু, আমার গাড়িটা কিছুতেই চলতে চাইছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। আপনি একটু দেখে দেবেন কি সমস্যা হয়েছে? নীলিমা দেবীকে দেখে রতন বাবু খুব খুশি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটু অপেক্ষা করুন না, আমি এক্ষুনি দেখছি কি হয়েছে। কেননা আমি তাকে মেকানিক ছিলাম, মানে গাড়ির গ্যারেজের মালিক ছিলাম আর কি। আমি এক্ষুনি দেখে দিচ্ছি আপনার গাড়িতে কি সমস্যা হয়েছে। এই বলে রতনবাবু নীলিমা দেবীর গাড়ির তলায় ঢুকে পড়ে। সে দেখে যে গাড়ির একটা তার কেটে গেছে। অ্যাকচুয়ালি আপনার গাড়ির তার নষ্ট হয়ে গেছে, এখন এটা চেঞ্জ করাতে হবে, কিন্তু চেঞ্জ করাতে আপনার প্রায় 7 দিনের মতো সময় লেগে যাবে। তাই আপনি পারলে গাড়িটা গ্যারেজে দিয়ে দিন, আমি এক্ষুনি গ্যারেজে ফোন করে দিচ্ছি, এসে গাড়ি নিয়ে চলে যাবে। ও থ্যাংক ইউ রতন বাবু, ইউ আর সো সুইট। আচ্ছা বলছিলাম যে আপনারও তো 4 চাকা গাড়ি আছে, তাহলে আপনি কি আমাকে পার্টি করতে নিয়ে যেতে পারবেন? আজকে আমার একটা পাবে পার্টি আছে। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? আমি আজকে অফিসে যাব না, আমি আপনাকে নিয়ে পার্টি করাতে যাব। যতই হোক আপনি আমার প্রতিবেশী বলে কথা, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? রতনবাবু এই কথা বললে নীলিমা দেবী খুবই খুশি হয়, কিন্তু বিমলা দেবী যখন ব্যাপারটা জানতে পারে তখন সে কিছুতেই মেনে নিতে পারে না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আর শতাব্দী, তোমার শাশুড়ি মায়ের সত্যি কোনো লজ্জা নেই? এখন নাতি মানুষ করার বয়সে নিজে ছোট কচি সেজে ঘুরে বেড়াচ্ছে, আর এখন আবার আমার বরকে টার্গেট করেছে। আমার কিন্তু মোটেই এসব ভালো লাগে না। কাকিমা আপনি কিছু মনে করবেন না, আসলে আমার শাশুড়ি মা বরাবরই একটু এরকম, খুব স্বাধীন চেতা ধরনের, কিন্তু ওনার মনটা খারাপ নয়, আপনি মনে হয় ভুল ভাবছেন। অন্যদিকে রতনবাবু এবং নীলিমা দেবী তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না, তারা গাড়ি নিয়ে পার্টি করতে চলে যায়। রতনবাবু এবং নীলিমা দেবী দুজনেই আনন্দ করে পার্টি করে এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে। তাই পাড়ার লোকেরা তাদেরকে দেখে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়, তবে নীলিমা দেবী কিংবা রতনবাবুর কারোরই কিছু যায় আসে না। একদিন সকালে হঠাৎই নীলিমা দেবীর বাড়িতে জলের কল খারাপ হয়ে যায়। এমন সময়, এ কি তুমি সাত সকালবেলা কোথায় যাচ্ছ? আমি চা করেছি, তুমি চা খাবে না? না না, আজকে আমাদের পাশের বাড়ির প্রতিবেশীর জলের কল খারাপ হয়ে গেছে, উনি প্লাম্বার খুঁজে পাচ্ছেন না, তাই আমি গিয়ে জলের কলটা একটু ঠিক করে দিয়ে আসি। আফটার অল উনি আমাদের প্রতিবেশী, তাই বিপদে পড়লে আমাকে তো উপকার করতেই হবে, তাই না? এই বলে রতনবাবু নীলিমা দেবীর বাড়িতে জলের কল ঠিক করতে চলে যায়। এভাবে দেখতে দেখতে সময় কাটতে থাকে। সময়ের সাথে সাথে নীলিমা দেবী এবং রতনবাবুর বন্ধুত্ব আরো গাঢ় হয়ে ওঠে, কারণ নীলিমা দেবী নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়ায়, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, এমনকি সে মডেল হবার জন্য চেষ্টা করে। মা, আপনি এই বুড়ো বয়সে কি করছেন বলুন তো? এই জগৎ আমাদের জন্য নয়, আমরা খুবই সাধারণ। আপনি এখন বুড়ো বয়সে মডেলিং করার জন্য অডিশন দিচ্ছেন? সত্যি আপনাকে কি বলবো আমি জানি না। মাথা ভর্তি পাকা চুল, তবুও আপনার লজ্জা নেই? আপনাকে নিয়ে পাড়ার লোকেরা কি বলে আপনি জানেন? আর এখন আবার আপনি রতনবাবুকে বন্ধু হিসেবে জুটিয়েছেন, ওনার একটা বউ আছে, আপনি কি ভুলে যাচ্ছেন? চুপ করো বৌমা, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তুমি সংসারের কাজ করো, আমি এখন মডেলিং করবই, আর নিজেকে আমি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবো। নীলিমা দেবী এই কথা বলে হাই হিল পরে পাড়ার মধ্যে হাঁটা চলা প্র্যাকটিস করা শুরু করে দেয়। অন্যদিকে রতনবাবু পেপার নিয়ে সারা দিন বারান্দায় দাঁড়িয়ে থাকে, কারণ নীলিমা দেবী মাঝে মাঝে গান শুনতে শুনতে বারান্দায় আসে আর রতনবাবুর সাথে গল্পে মেতে ওঠে, যার ফলে রতনবাবুরও এখন সংসারে কিছুতেই মন বসতে চায় না। আমি যে কেন ওই বাড়িটার পাশে বাড়ি কিনতে গেলাম কে জানে। আমার মনে হয় আমার সংসারটা ভেঙে যাবে। এই মডার্ন প্রতিবেশীর জন্য আমার বর এখন পাগল হয়ে গেছে। বুড়ো বয়সে কি করে যে ওর চুলকানি ঠিক করব আমি জানি না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন নীলিমা দেবী তার 60 বছরের জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা বড় অনুষ্ঠান আয়োজন করে এবং পাড়ার লোকেদের সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানায়। রতনবাবু এবং বিমলা দেবীকেও নিমন্ত্রণ করা হয়। আজকে তাড়াতাড়ি ওনাদের বাড়িতে যেতে হবে। বিমলা তৈরি হয়ে থাকবে, আমি অফিস থেকে এসে আমরা নিমন্ত্রণ খেতে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমার মজা দেখছি কম নয়, মনে হচ্ছে যেন তোমারই জন্মদিন। যাও তুমি এখন অফিসে যাও।
বিমলা দেবী এই কথা বললে রতনবাবু অফিসে চলে যায়, কিন্তু অফিসে গিয়ে তার কাজে মন বসতে চায় না। সে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে শপিং করতে চলে যায়, কারণ আজকে সে একেবারে সুন্দর করে সাজগোজ করে পার্টিতে যাবে। রতনবাবু দামি দামি পারফিউম, সুন্দর সুন্দর জামা কাপড়, জুতা ইত্যাদি কিনে নেয়। সন্ধ্যাবেলা যখন তারা নিমন্ত্রণ খেতে যাবে বলে তৈরি হয়, তখন বিমলা দেবী তার স্বামীকে দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে তার স্বামীকে আগে কখনো এরকম ভাবে সাজগোজ করতে দেখেনি। নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতা, নতুন সানগ্লাস দেখে বিমলা দেবী বলে, কি ব্যাপার বলো তো, তুমি পাশের বাড়ির জন্মদিন খেতে যাবে বলে নিজেকে পুরো চেঞ্জ করে ফেললে, তাও আবার ওই 60 বছরের বুড়ির জন্য। তুমি হিংসা করো না, 60 বছরের বুড়ি তো কি হয়েছে, কত সুন্দর দেখতে, দেখেছো কি সুন্দর মডার্ন। তোমার মতো এরকম কেউ ভূত নয়, তাই সাজাগোজা নিয়ে কোনো রকম কোনো কথা বলবে না। আমি নিজেকে একটু ফিট রাখতে পছন্দ করি। রতনবাবু এই কথা বলে বিমলা দেবীকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা নীলিমা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখে যে নীলিমা দেবী একটা সুন্দর গাউন পরে সেজে গুজে তৈরি হয়ে বসে আছে। নীলিমা দেবী আবার তার সাদা চুলকে পুরোপুরি খয়েরি কালার করে নেয়। বাড়িতে অনেক আত্মীয় স্বজনও থাকে, কিন্তু তাদের মধ্যে নীলিমা দেবী একদম হিরোইনের মতো সেজে থাকে, যা দেখে রতনবাবুর বুক একেবারে ধড়ফড় করে ওঠে। কিন্তু নীলিমা দেবী যখন জন্মদিনের কেক কাটতে যাবে, তখনই রতনবাবু কিছুটা এগিয়ে যায়, যা দেখে নীলিমা দেবী বলে, এ কি, আপনি এগিয়ে আসছেন কেন? আমি তো আপনাকে ডাকিনি। আপনি গিয়ে পেছনে দাঁড়ান প্লিজ, কারণ আমি অনেক বড় ফটোগ্রাফার বুক করেছি, সে এখন আমার ফটো তুলতে আসবে। তাছাড়া গৌতম বাবুও তো আসবে, শহরের সব থেকে বড় বিজনেসম্যান প্রীতম বাবুও আসবে। তাদের সামনে আপনাকে মোটেই ভালো লাগবে না। আপনি কেমন জোকারের মতো খয়েরি কালারের শার্ট আর প্যান্ট পরে এসেছেন, ছি, মোটেই মানানসই নয়। তাই আপনি প্লিজ একটু পেছনে দাঁড়ান, আপনার বউয়ের সাথে দাঁড়ালে আপনাকে বেশি ভালো লাগবে। না মানে আপনি আমাকে এত ভালো করে ইনভাইট করেছেন, তাই আমি ভাবলাম আপনি যখন কেক কাটবেন আমি আপনার পাশে দাঁড়াবো, সেই কারণেই আসলে। আমি আমার সব প্রতিবেশীদেরই খুব সুন্দর করে ইনভাইট করেছি, সুতরাং আপনি কিছু আলাদা না। দেখুন, আমার সব প্রতিবেশী লোকেরা তাদের বউকে নিয়ে এসেছে, কারণ সবার সাথেই আমার ভালো সম্পর্ক, তাই আপনি নিজেকে স্পেশাল বলে মনে করবেন না। নীলিমা দেবী সবার সামনে রতনবাবুকে এমন করে কথা বললে তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যেই আরো সুন্দর দেখতে বড়লোক ব্যক্তিরা নীলিমা দেবীর জন্মদিনের পার্টিতে এসে উপস্থিত হয়। আসলে নীলিমা দেবী পাবে পার্টি করতে গিয়ে আরো নতুন নতুন বন্ধু পাতিয়ে ফেলে। তাদের সাথে সে রেস্টুরেন্টে খেতে যায় এবং নিত্য নতুন জায়গায় ঘুরতে যায়। রতনবাবু এখন খুব ভালো মতোই বুঝতে পারে নীলিমা দেবী কেমন ধরনের মহিলা, তাই সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। কি হলো, প্রতিবেশীর প্রতি প্রেম বেরিয়ে গেল? এই নাকি মডার্ন প্রতিবেশী? ও অনেক সুন্দর, আমি সুন্দর নই? তাহলে এখন ওনার বন্ধুর লিস্ট দেখে নিজেই হীনমন্যতায় ভুগতে শুরু করলে? খুব ভালো। রতনবাবু আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে চায় না, সে তার স্ত্রীকে নিয়ে তখনই বাড়িতে ফিরে যায়। শতাব্দীও বিষয়টা দেখে মনে মনে খুশি হয়। তারপর থেকে নীলিমা দেবী রতনবাবুর সাথে বেশি কথা বলতে চাইলে রতনবাবু দূরত্ব বজায় রাখে। এমনকি পাড়ার কোনো মহিলাই তাদের স্বামীকে নীলিমা দেবীর সঙ্গে কথা বলতে দেয় না। নীলিমা দেবী এখন বুঝতে পারে যে তার সবার সাথে এত বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখা ঠিক নয়, কারণ তাকে নিয়ে বিভিন্ন রকম খারাপ খারাপ মন্তব্য করা হয়। তাই নীলিমা দেবীও এখন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। মোহনা দেবী তার 3 বৌমা পুষ্পিতা, কবিতা এবং রিমার সঙ্গে বাস করত। তার 3 বৌমা খুবই অলস প্রকৃতির ছিল। তারা সংসারের কোনো কাজকর্ম করতে চাইতো না, সব সময় কাজ করা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করত। বাধ্য হয়ে মোহনা দেবীকে সংসারের সব কাজকর্ম করতে হতো, কিন্তু তার বয়স হয়ে যাওয়ায় বাড়ির কাজ করতে তার খুব কষ্ট হতো। তাই সে তার বাড়িতে একটি কাজের মেয়েকে রেখেছিল। কাজের মেয়েকে রাখার ফলে তাদের সংসারের সমস্যা কিছুটা হলেও দূর হয়েছিল, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন হঠাৎ সকালবেলা মোহনা দেবী চিৎকার করে তার বৌমাদের ডাকতে শুরু করে। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। আরে তাড়াতাড়ি এসো, কোথায় তোমরা? শাশুড়ি মায়ের চিৎকার শুনে তার 3 বৌমা সেখানে ছুটে আসে। কি হলো কি?
আপনি এত জোরে জোরে চিৎকার করছেন কেন? এই বয়সে আপনার গলায় এত তেজ? বাবারে বাবা! রাত্রিবেলা মায়ের ঘুম হয় না, আর মা আমাদের ঘুমাতে দেয় না। মায়ের যে মাঝে মাঝে কি হয়। মা, এবার বলবেন কি হয়েছে? সকাল সকাল এভাবে চিৎকার করে আমাদের ঘুম থেকে ডেকে তুললেন কেন? বেশ তো ঘুমাচ্ছিলাম, এখনো তো আমাদের ঘুম থেকে ওঠার সময়ও হয়নি। হ্যাঁ, আমার কোনো শখ হয়নি চেঁচামেচি করার। আমি তো শুধু চেঁচামেচি করছি, কিন্তু কি হয়েছে জানলে তোমরা তো সবাই অসুস্থ হয়ে পড়বে। আরে মা, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কি আছে? যা বলার বুঝিয়ে বলুন না। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি তোমাদের জন্য যে কাজের মেয়েটাকে রেখেছিলাম না, ও খবর পাঠিয়েছে ও আর কাজে আসবে না। ও আমাদের বাড়িতে আর কাজ করতে পারবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তার 3 বৌমা আকাশ থেকে পড়ে। হায় রে, কি বলছেন কি? শান্তি কাজ ছেড়ে চলে গেছে? এবার কি হবে? কিন্তু কেন? আপনি সকাল সকাল আমাদের সঙ্গে মজা করছেন তাই না? সত্যিটা বলুন না, আমার বুকটা বড্ড ধরফর করছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। শান্তি আমাদের বাড়ির কাজ ছেড়ে পালিয়ে গেছে। আরো বলে গেছে যে ওকে লাখ টাকা দিলেও তোমাদের মতো 3 কুড়ে বৌমার কাছে ও কাজ করবে না। সর্বনাশ করেছে! সকাল সকাল কি খবর দিলেন? আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার তো কাল রাত থেকেই কোমরে খুব ব্যথা। হ্যাঁ, আমারও শরীরটা ভালো লাগছে না, নিজেকে খুব অসুস্থ মনে করছি। হ্যাঁ, আমি তো আগেই বললাম, খবরটা জানার পর তোমরা 3 জনেই অসুস্থ হয়ে পড়বে। কি আমার কথা মিলল তো? চলো এবার নাটক বন্ধ করো, যে যার কাজে লেগে পড়ো। আমি ততক্ষণে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে নতুন কোনো কাজের মেয়ে সন্ধান করে আসছি। 3 বৌমা অনিচ্ছা সত্ত্বেও বাড়ির কাজ করা শুরু করে দেয়। কাজ করতে করতে তারা একে অপরের সঙ্গে ঝগড়াও করতে থাকে। কিছুক্ষণ পর মোহনা দেবী তার সঙ্গে করে মধু নামে একটি মহিলাকে নিয়ে আসে। এই যে দেখো, এর নাম হলো মধু। আজ থেকে আমাদের বাড়িতেই কাজ করবে। যাক, ভালো হলো আপনি একে নিয়ে এসেছেন। মধু, এই দেখো, এখানে আমার 1 বালতি জামা কাপড় আছে, এগুলো তুমি কেচে ধুয়ে পরিষ্কার করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমারও ঘরে নোংরা জামা কাপড় আছে, আমি এখনই নিয়ে আসছি। তাদের কথা শেষ হওয়ার আগেই রিমা অনেকগুলো জামা কাপড় নিয়ে সেখানে এসে হাজির হয়। আর এই যে, এখানে আমার আর আমার বরের জামা কাপড় আছে, এগুলো কেচে ধুয়ে দাও। 3 বৌমার এমন আচরণ দেখে তাদের শাশুড়ি মা খুব রেগে যায়। আরে আরে, দাঁড়াও, একটু সবুর করো তোমরা। মধু তো এইমাত্র এলো, ওকে একটু শ্বাস নিতে দাও। তোমাদের এই আচরণের জন্যই আগে কিন্তু 3-4টে কাজের লোক পালিয়ে গেছে, আর এখন তোমরা মধুর সাথে সেটাই করছো। আরে না না মেম সাহেব, কোনো ব্যাপার না, আমি করে নেব। আমি তো এখানে কাজ করার জন্য এসেছি। মধু 3 বৌমার রাশি রাশি জামা কাপড় নিয়ে পরিষ্কার করতে বসে পড়ে। সেদিন থেকেই 3 বৌমা তাদের সমস্ত কাজ মধুকে দিয়ে করাতে শুরু করে। একদিন মধু সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচি এবং আলুর দম তৈরি করেছিল। মধু, তুমি লুচি আর আলুর দম বানিয়েছো কেন? আমার এই খাবার একদম পছন্দ নয়। তুমি এক কাজ করো, আমার জন্য আলুর পরোটা বানিয়ে দাও। পুষ্পার কথা শুনে মধু রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কবিতা এসে বলে, মধু, তুমি আলুর পরোটা পরে বানাবে, আগে তুমি আমার জন্য একটা অমলেট করে দাও তো। কেন, তুই কি কোথাও চাকরি করতে যাবি? মধু, আগে আমার আলুর পরোটা বানাবি। কেন, তুমিও কি মাঠে চাষবাস করতে যাবে নাকি? তুমিও তো সারাদিন বাড়িতেই থাকো, তাও আবার সারাদিন শুয়ে শুয়েই কাটিয়ে দাও। মধু, তুই আগে আমার অমলেট রেডি কর। পুষ্পা ও কবিতা দুজনের মধ্যে এই ব্যাপারটি নিয়ে ঝগড়া করতে শুরু করে। ততক্ষণে সেখানে ছোট বৌমা রিমা এসে বলে, মধু, এরা ঝগড়া করছে করুক, ঝগড়া করতে করতে এরা একে অপরের মাথা ফাটিয়ে দিক, কোনো ব্যাপার না। তুই এক কাজ কর, তুই আমার জন্য বানানা শেক বানিয়ে দে। এই, তুই বেশি ফটর ফটর করিস না, ঠিক আছে? না হলে কিন্তু আমি তোরই মাথা ফাটিয়ে দেব। পুষ্পা ও কবিতার ঝগড়ায় রিমাও যোগদান করে ফেলে। 3 বৌমা একে অপরের সঙ্গে ঝগড়া করেই চলেছিল। তাদের চেঁচামেচির আওয়াজ পেয়ে মোহনা দেবী রান্নাঘরে আসে। আরে, তোমাদের আবার কি হলো? কি কারণে ঝগড়া করছো তোমরা? মধু, তুই বল তো আমাকে, এরা ঝগড়া করছে কেন? মধু মোহনাকে সবকিছু বুঝিয়ে বলে। সবটা শোনার পর মোহনা দেবী বলে, বুঝলাম,
এই যে তোমরা শোনো, মধু যখন লুচি আর আলুর দম বানিয়েছে তখন তোমাদের সেটাই খেতে হবে। আর তোমাদের যদি এই খাবার পছন্দ না হয় তাহলে তোমরা নিজের নিজের খাবার নিজেরা তৈরি করে নিতে পারো। তিন বৌমার পক্ষে নিজের জন্য খাবার তৈরি করা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। তাদের কাছে রান্না করা উঁচু পর্বতশৃঙ্গে ওঠার মতোই কষ্টসাধ্য ব্যাপার ছিল। বাধ্য হয়ে তারা তিনজন কোনো কথা না বলেই মধুর তৈরি করা লুচি এবং আলুর দম খেয়ে নেয়। এরকম ভাবেই সময় কাটছিল। তারা তিনজনেই মধুকে দিয়ে সব সময় অনেক অনেক কাজ করাতো। তাদের নিজেদের খুব ছোট ছোট কাজও মধুকে করতে বলতো। একদিন দুপুরবেলা মধু যখন রান্না করছিল তখন সেখানে পুষ্পা এসে বলে, এই মধু, তুই রান্না করছিস? রান্না করা বাদ দে, তুই আগে আমার জন্য এক কাপ চা করে দিত, আমার মাথা খুব যন্ত্রণা করছে। পুষ্পার কথা শুনে মধু চা বানাতে শুরু করে। ততক্ষণে ছাদের উপর থেকে মেজো বৌমা কবিতা মধুকে ডাক দেয়। মধু, মধু, তাড়াতাড়ি একবার ছাদে আয় তো, খুব দরকার আছে, তাড়াতাড়ি আয়। কই রে, এলি? মধু গ্যাস ওভেনের ওপর চা বসিয়ে দিয়ে ছাদে চলে যায়। মধু, তুই তো একটা কাজও ঠিকভাবে করতে পারিস না, তাই না? দেখ তো ছাদের অবস্থাটা কি হয়েছে, কত নোংরা ছাদ। পরিষ্কার কর এখনই। তুই জানিস না বিকেল বেলা করে আমি ছাদে সময় কাটাতে ভালোবাসি? কিন্তু ম্যাডাম, রান্নাঘরের কথা ছাড়, তোকে যেটা বলা হয়েছে সেটা কর। নে নে, তাড়াতাড়ি কর, ছাদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার কর। মধু ছাদ পরিষ্কার করতে শুরু করে। এরই মধ্যে ছোট বৌমা রিমা মধুকে জোরে জোরে ডাকতে শুরু করে। মধু, এই মধু, তাড়াতাড়ি একবার আমার ঘরে আয় তো। কি জানি কোথায় থাকে, একে তো এক ডাকে কখনোই পাওয়া যায় না। মধু তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। কি রে, তুই কোথায় ছিলিস? কখন থেকে ডাকছি। দেখ না, আমার ঘরের পর্দাগুলো কত পুরানো হয়ে গেছে। তুই এক কাজ কর, এই পর্দাগুলো নামিয়ে নতুন পর্দা লাগিয়ে দে। আর হ্যাঁ, এরপর পর্দাগুলো ধুয়ে দিবি। কিন্তু ম্যাডাম, আমি তো ছাদে। কি ছাদে? তুই সবসময় ছাদে পায়রার মতো বসে থাকিস কেন রে? যা বলছি তাড়াতাড়ি কর, ঝটপট কর। পুরানো পর্দাগুলো তো আবার ধুয়ে রাখতে হবে। মধু আর কিছু না বলে পুরানো পর্দাগুলো খুলে দিয়ে নতুন পর্দা লাগাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি দুর্গন্ধে ভরে ওঠে। আরে, কিসের পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে? বাড়িতে আগুন লাগানোর ইচ্ছা আছে নাকি? সর্বনাশ করেছে। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম আর পুষ্পা ম্যাডামের জন্য চা করছিলাম। মনে হয় তরকারি পুড়ে গেছে। মধুর কথা শুনে সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে ছুটে যায়। রান্নাঘরে গিয়ে তারা দেখে রান্নাঘর ধোঁয়ায় ভর্তি হয়ে উঠেছে। মোহনা দেবী খুব তাড়াতাড়ি করে গ্যাস ওভেনটি বন্ধ করে দেয়। এ কি মধু, তুই রান্না করতে করতে সবসময় এদিক ওদিক চলে যাস কেন? তুই জানিস না রান্না করার সময় গ্যাস ওভেন জ্বালিয়ে রেখে গেলে কত বড় দুর্ঘটনা হতে পারে? মেম সাহেব, আমি তো রান্নাই করছিলাম, কিন্তু মধুর কথা শেষ হওয়ার আগেই তিন বৌমা তাকে বকাবকি করতে শুরু করে দেয়। তুই কি বলবি মধু? হ্যাঁ, আমি তো তোকে চা করতে বলেছিলাম। রান্নাঘরে আগুন ধরিয়ে বসে আছিস, অথচ এখনো পর্যন্ত আমি চা পেলাম না। মধু, তোকে এভাবে গ্যাস চুলা জ্বালিয়ে যেতে কে বলেছিল? উপরওয়ালা তো তোকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিটা একটু কাজে লাগাতে পারিস তো। মধু, তুই তো ফটর ফটর করা ছাড়া আর কিছুই পারিস না। আজকে যদি মা সময় মতো না আসতেন তাহলে কি হতো বলতো? তিন বৌমার মুখে নানান রকমের কথা শুনে মধু খুব রেগে যায়। সে অবশেষে থাকতে না পেরে বলে, চুপ করো তোমরা সবাই। এই খাবারগুলো আমার জন্য নয়, তোমাদের জন্য পড়েছে। আরে তোমরাও তো নিজেরা অল্প অল্প কিছু কাজ করতেই পারো। উপরওয়ালা তো তোমাদের হাত পা দিয়েছে, সেগুলো একটু ব্যবহার করো, না হলে তো মরিচে পড়ে যাবে। আমাকে তোমরা ক্ষমা করো, আমি তোমাদের বাড়িতে আর কাজ করতে পারবো না। ম্যাম সাহেব, আমাকে আমার হিসাব বুঝিয়ে দিন, আমি এখানে আর কাজ করতে পারবো না। মধু মোহনাকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলে যে আসলে তার সঙ্গে কি কি হয়েছিল। সবকিছু শোনার পর মোহনা দেবী মনে মনে ভাবে, হে উপরওয়ালা, যে জিনিসটার ভয় করছিলাম সেটাই হলো। মধু এবার কাজ ছেড়ে পালিয়ে যাবে। আমার তিন অকর্মী ঠেকি বৌমাগুলো নিজে তো কাজ করবে না, আর কাজের মেয়েদেরকেও কাজ করতে দেবে না। আচ্ছা মধু, তুই কালকে আয় কেমন? তুই কালকে এসে হিসাব করে টাকা নিয়ে যাবি। পরের দিন মধু যখন হিসাব করতে আসে তখন সে সঙ্গে করে আরো দুটি মহিলাকে নিয়ে এসেছিল। আরে মধু, তুই তো আমাদের বাড়িতে কাজ করা ছেড়ে দিবি বলেছিলি, তাহলে তোর সঙ্গে এরা দুজন কে? এরা আমার পাশের বাড়িতে থাকে, এরাও আমার মতো ঘরের কাজ করে। ও আচ্ছা,
এমনিও তো তুই কাজ ছেড়ে দিবি বললি। তুই এক কাজ কর না, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমাদের বাড়িতে কাজ করতে বল না। কিন্তু এরা দুজনেই তো আমার সঙ্গে কাজ করতে এসেছে, এখানে আমিও কাজ করব আর এরা দুজনও কাজ করবে। এরা দুজনে কাজ করবে মানে? তা আবার হয় কি করে? হ্যাঁ, মধু ঠিকই বলেছে। আমি এদের দুজনকে এখানে নিয়ে আসতে বলেছি। তোমাদের তো তিনজনের মধ্যে কোনো মিল নেই, সব সময় নিজেদের মধ্যে ঝামেলা করতেই থাকো। আর আমি কোনো কাজের মেয়েকে রাখলে তোমরা তাকে বাড়িতে টিকতে দাও না। তাই আমি ঠিক করেছি তোমাদের তিনজনের জন্য আজ থেকে 3টে কাজের মেয়েকে রাখবো। আচ্ছা তাই? এটা তো আমরা আগে ভেবে দেখিনি। আমি কিন্তু মধুকে দিয়েই কাজ করাবো। মধুর হাতের চা আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু আর একটাও টাকা এই কাজের মেয়েগুলোকে দেব না। তোমরা নিজের নিজের বরের কাছ থেকে টাকা চেয়ে মাসে মাসে এদের টাকা দেবে। 3 বৌমা নিজের নিজের কাজের মেয়েকে পছন্দ করে নেয়। এভাবেই তাদের বাড়িতে ধীরে ধীরে ঝগড়া ঝামেলা কমতে থাকে এবং সবাই মিলেমিশে বসবাস করতে থাকে।